হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমাদের অ্যাকাউন্টেন্সি সাজেশনের পার্ট 2টা করবো। তো প্রথম ভিডিও সেটাতে তোমরা সকলেই খুব ভালোবাসা দিয়েছিলে এবং সকলে বলছিলে যে স্যার এখনো কেন ভিডিও আসছে না অন্যান্য পার্টগুলোতে। আমাদের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট, ট্যাক্স এই সব কটার পার্ট 1 এসে গেছে। এখন থেকে এবার পার্ট 2 গুলো আসবে। এরপরে আমি একটা ইংলিশ ভার্সনের প্রত্যেকটা সাবজেক্টেরও ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, সাজেশনের। তোমরা অনেকেই বলেছিলে এবং পরীক্ষার আগে আগে তোমরা একটা টোটাল একটা মডেল কোশ্চেন যে টোটাল একটা 40 মার্কসে কিভাবে সলভ করতে হবে। এখন তো আবার ক্যালকুলেটর ইউজ করা ব্যান হয়ে গেছে, ঠিক আছে, সেই সমস্ত ব্যাপার নিয়ে একটা ভিডিও আমিও করে দেবো, ঠিক আছে, যে কি করে সলভ করতে এবং সলভ করে দেখাবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। এবং তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট পেয়ে যাবে। সেমিস্টার 1 এর জন্য কস্ট ট্যাক্সেরও প্লেলিস্ট আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনে আছে, তাছাড়া আমাদের সাজেশন ভিডিওগুলো পেয়ে যাবে, সেটা তোমরা চ্যানেলে ঢুকে চেক করতে পারো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, আগের দিন আমাদের কতটা হয়েছিল, জিএসটি অবধি হয়ে গেছিল, ঠিক আছে। আজকে আমাদের কি হবে, একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে জিএসটি অবধি হয়ে গেছিল। আজকে আমাদের হবে এই সোর্স অফ ট্রানজাকশন বা লেনদেনের উৎস থেকে একদম বিলস অবধি, বিলসের চ্যাপ্টারটা। এটা আমাদের পার্ট 2। এটা হলে আমাদের পুরো সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে ধারে পণ্য বিক্রয় করলে বিক্রেতা যে নথি তৈরি করে তাকে কি বলা হয়, পাওনালিপি, দেনালিপি, চালান নাকি রসিদ। ধারে পণ্য বিক্রয় করা হলে তখন আমাদের কি ইনভয়েস তৈরি হয়, যেটাকে আমাদের কি বলে, চালান। তাহলে এটার অ্যান্সার হবে চালান। বিক্রেতা নগদে পণ্য বিক্রয় করলে যে দলিল প্রস্তুত করা হয় তাকে কি বলা হয়, পে এন স্লিপ, চালান, ভাউচার নাকি ক্যাশ মেমো। ক্যাশ মেমো, নগদে বিক্রিতে ক্যাশ মেমো ইউজ হয়। তারপরে বলছে ধারে কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রেতা যে দলিল তৈরি করে তা হলো আমাদের দেনালিপি। ধারে বিক্রিত পণ্য কোনো কারণে ফেরত এলে বিক্রেতা যে দলিল তৈরি করে তাকে আমাদের কি বলা হয়ে থাকে, পাওনা লিপি, ঠিক আছে। ধারে ফেরত এসে চলে গেলে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের এখানে কথা বলা হয়েছে। মনে রাখবে, যখন আমরা পণ্য কিনি সেটা আমাদের কি বলা হয়ে থাকে, পারচেজ অ্যাকাউন্ট। মানে গুডস যখন আমাদের কেনা হয় তখন সেটা আমাদের কি পারচেজ অ্যাকাউন্ট হয়ে থাকে, ঠিক আছে। তাহলে পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স আমাদের কি হয়ে থাকে, ডেবিট, ঠিক আছে। যখনই আমাদের পারচেজ কোনো জিনিস রিটার্ন চলে তখন আমরা কি ইউজ করবো, ডেবিট নোট ইউজ করবো পারচেজের রিটার্ন হলে, ঠিক আছে। সিমিলার ম্যানারে সেল আমাদের কি হয়ে থাকে, সেলের নেচার আমাদের হলো ক্রেডিট। এগুলো আমাদের অ্যাকাউন্টেন্সি প্লেলিস্টে ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। সেল যদি রিটার্ন চলে আসে তখন আমরা কি নোট ইউজ করবো, ক্রেডিট নোট ইউজ করবো, ঠিক আছে। এইভাবে আমি কয়েকটা কথা মনে রাখতে বলেছিলাম, ওকে। বলছে ক্রেতার কাছ থেকে অর্থ পাওয়া গেলে ক্রেতাকে অর্থ পাওয়ার প্রমাণ স্বরূপ হিসাবে যে দলিল প্রদান করা হয় তা হলো পাওনালিপি, রসিদ, পে ইন স্লিপ নাকি দেনালিপি। এটার অ্যান্সার হবে রসিদ, ওকে। যেসব নথিপত্র লেনদেন লিপিবদ্ধকরণের মূল ভিত্তি তাদের সম্মিলিতভাবে কি বলা হয়, প্রমাণপত্র নাকি উৎস নথিপত্র। এটার অ্যান্সার হবে উৎস নথিপত্র, ঠিক আছে, সোর্স অফ ট্রানজেকশন। যেসব উৎস নথিপত্রের ভিত্তিতে ব্যবসায়িক লেনদেন হিসাবের বই লিপিবদ্ধ করা হয় তাদের কি বলে, উৎস প্রমাণপত্র, হিসাব নিকাশের প্রমাণপত্র নাকি উভয়। এটার অ্যান্সার হবে উৎস প্রমাণপত্র, ঠিক আছে। নগদ অর্থ প্রদান হলে কি রূপ ভাউচার প্রস্তুত করা হয়, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, স্থানান্তর ভাউচার নাকি এর মধ্যে কোনোটিই নয়। এটার অ্যান্সার হবে আমাদের ডেবিট ভাউচার, ঠিক আছে। ডেবিট ভাউচার প্রস্তুতিকরণের উৎস কি, দেনালিপি, চালান, ক্যাশ মেমো নাকি পাওনা লিপি। এটার অ্যান্সার হবে আমাদের ক্যাশ মেমো। এখানে যেই অ্যান্সার গুলো দেওয়া হচ্ছে বা যে কোশ্চেন গুলো দেওয়া আছে, এখানে ইয়ারের কোশ্চেন যেগুলো আছে সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও যেগুলো এখানে বলছি আমি আমার সাজেশনে যেগুলো কভার করা হচ্ছে সেগুলো সবকটাই ইম্পর্টেন্ট, কারণ এগুলোই তোমাদের আসবে। ব্যাংক থেকে টাকা তোলার জন্য যে উৎস ভাউচার ব্যবহার করা হয় তাই কি বলা হয়, পে ইন স্লিপ, ক্যাশ মেমো, চালান নাকি চেক। তাহলে টাকা তোলার জন্য বলছে, এটার অ্যান্সার কি হবে আমাদের চেক। নগদে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা যে উৎস ভাউচার প্রস্তুত করে তা হলো ক্যাশ মেমো। কোনো খাতে অর্থ প্রদান করা হলে যে ভাউচার প্রস্তুত করা হয় তা হলো আমাদের ডেবিট ভাউচার। তারপরটা দেখো, এটা আমাদের আছে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। এবার দেখো, এখানে তুমি থিওরি পার্টের মধ্যে যেগুলো এমসিকিউ তোমাদের হবে আলোচনা করছি, কিন্তু এমসিকিউর মধ্যে অনেক কিছু কিছু অঙ্ক আছে, আবার কিছু কিছু অঙ্ক কভার নেই। তোমরা যদি পুরো ডিটেলে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখতে চাও তো আমাদের প্লেলিস্টে ভিডিও করা আছে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। কারবারের ওপর মালিক ও বহিরাগতদের মোট দাবি কি হিসাব শাস্ত্রের ভাষায় কি বলে, মূলধন, স্বত্বাধিকার, রেভিনিউ নাকি খরচ। এটার অ্যান্সার হবে স্বত্বাধিকার। হিসাব নিকাশের মূল সমীকরণ কি, অ্যাসেটস ইকুয়ালস টু লাইবিলিটিস। তাহলে সম্পত্তি ইকুয়ালস টু লাইবিলিটিস বা দায়, ঠিক আছে। এটা মানে এটাই হবে, সম্পত্তি ইকুয়ালস টু স্বত্বাধিকার, মানে এক্সটার্নাল লাইবিলিটিস প্লাস ইন্টারনাল লাইবিলিটিস, এটাই আমাদের স্বত্বাধিকার হয়ে থাকে। হিসাব নিকাশের সমীকরণে অনুযায়ী সম্পত্তি থেকে মূলধন বাদ দিলে কি পাওয়া যায়। বলছে সম্পত্তি থেকে মূলধন যদি বাদ দিয়ে দিই, অ্যাসেট থেকে আমরা যদি ক্যাপিটাল বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, উত্তোলন, রেভিনিউ, খরচ নাকি দায়। তার অ্যান্সার হবে দায়। কেন, অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। এবার আমাদের কি বলছে, সম্পত্তি থেকে মূলধন, অ্যাসেটস মাইনাস ক্যাপিটাল এদিকে করলে কি পড়েছে, লাইবিলিটি, তার জন্য দায় হবে, দায় মানে লাইবিলিটি। তারপরে নিম্নলিখিত কোনটা সঠিক, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস মাইনাস ক্যাপিটাল, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল মাইনাস লাইবিলিটিস, অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, লাইবিলিটিস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস অ্যাসেট। এইটা হবে অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের কাছে দায় 60,000 টাকা, ঠিক আছে, এবং মূলধনের পরিমাণ 90,000 টাকা। তাহলে কারবারের মোট সম্পত্তিকে আমরা কি জানি, যে হলো অ্যাসেটস ইকুয়ালস টু এক্সটার্নাল লাইবিলিটি প্লাস ইন্টারনাল লাইবিলিটি। তাহলে এক্সটার্নাল লাইবিলিটি কত, 60, আর হলো ইন্টারনাল কত, 90। তাহলে কত হচ্ছে 1.5, মানে 1.5 লক্ষ টাকা, ঠিক আছে। এটাই হলো আমাদের অ্যাসেট হবে, ঠিক আছে।
কোনো প্রতিষ্ঠানের মোট সম্পত্তির পরিমাণ 1,20,000 টাকা হলে এবং তৃতীয় পক্ষের কাছে দায়ের পরিমাণ 50,000 টাকা হলে মালিকের কাছে দায়ের পরিমাণ কত? মোট সম্পত্তি মানে অ্যাসেট ইকুয়ালস টু কত বলেছে? 1,20,000, ঠিক আছে, আমি 120 লিখছি শর্টে। তৃতীয় পক্ষের কাছে এক্সটার্নাল লায়াবিলিটি আমাদের কত আছে? 50। তাহলে আমাদের বলেছে মালিকের কাছে দায় মানে কি? সেটাই হলো আমাদের ক্যাপিটাল, ঠিক আছে, এগুলো সব বলা আছে ওই ভিডিওতে। তাহলে অ্যাসেট ইকুয়ালস টু এক্সটার্নাল প্লাস ইন্টারনাল লায়াবিলিটি, ইন্টারনাল লায়াবিলিটিস মানেই তো আমাদের কাছে ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে অ্যাসেট কত আছে? 120, এক্সটার্নাল কত আছে? 50 প্লাস ইন্টারনাল, তাহলে 100, ইন্টারনাল কত হচ্ছে আমাদের? 120 মাইনাস 50 সলভ করলে তাহলে 70, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হবে আমাদের 70,000 টাকা। তারপর কি বলছে? একটা প্রতিষ্ঠান মূলধন 6 লাখ, তাহলে ক্যাপিটাল আছে আমাদের 6 লাখ, দায়ের পরিমাণ 4 লাখ, ঠিক আছে, এবং লাইবিলিটি আমাদের কত? 4 লাখ। ওই প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কি হবে? তাহলে অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, ঠিক আছে। অ্যান্সার হবে কি? 10 লাখ, 9 লাখ, 2 লাখ নাকি 1 লাখ? তাহলে 6 লাখ প্লাস 4 লাখ কত হবে? 6 প্লাস 4 কত? 10 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে আমাদের 10। অদিতি 5,60,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করো, এই লেনদেনের প্রভাবে সম্পত্তির পরিমাণ কমবে, মূলধনের পরিমাণ বাড়বে। এই যখনই আমাদের মূলধন নিয়ে ব্যবসা শুরু করবে তখন আমাদের এরকম চার্টটা থাকে, অ্যাকাউন্ট ইকুয়েশনের একটা এরকম চার্ট মতো থাকে, সেখানে কি হয়ে থাকে? এই সাইডে আমরা অ্যাসেট লিখি, এইদিকে আমাদের কি থাকে? ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। তার মানে আমাদের কি হলো? যখনই 5,60,000 টাকা দিয়ে মূলধন দিয়ে ব্যবসা শুরু, অ্যাসেট মানে কি? ক্যাশ বাড়লো বিজনেসে 5,60,000 টাকা, এবং সাথে সাথে আমাদের কি? ক্যাপিটালও বাড়লো, বা যেটা দায়ের দিক মানে লাইবিলিটি সাইডটা বাড়লো, দুদিকে আমাদের হলো প্রভাব পড়বে, কেন আমাদের ডাবল এন্ট্রি হয়ে থাকে সিস্টেম, এটাতে দুদিকে প্রভাব পড়বে। তাহলে ক্যাশও বাড়বে মানে অ্যাসেটও বাড়বে এবং লাইবিলিটিও বাড়বে। সম্পত্তির পরিমাণ কমবে, মূলধনের পরিমাণ কমবে, সম্পত্তির পরিমাণ বাড়বে, মূলধনের পরিমাণ বাড়বে, এইটাই হবে। আর পরের কোনো অ্যান্সার দেখার আমার দরকারই নেই, ঠিক আছে। কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে তৃতীয় পক্ষের কাছে দেয় 50,000 টাকা, ঠিক আছে, এক্সটার্নাল লাইবিলিটি ধরো 50। এবার বলছে মূলধনের পরিমাণ 80, তাহলে ক্যাপিটাল কত হলো? 80, ওকে। তারপর বলছে কারবারের মোট সম্পত্তি, তাহলে এক্সটার্নাল লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল কত হচ্ছে? 1,30,000, ঠিক আছে। তাহলে এটাই হবে মানে 1,30,000 টাকা, এটাই অ্যান্সার। তো নিম্নলিখিত কোনটা সঠিক? অ্যাসেটস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি, ঠিক আছে। তো আমাদের যে অ্যাকাউন্ট ইকুয়েশনের যে পার্টটা এখান থেকে এমসিকিউ গুলো আলোচনা করলাম, তোমাদের এরকমই এমসিকিউ আসবে। এখন তো আবার তার মধ্যে হলো ক্যালকুলেটর তো ইউজ কম করে দিয়েছে, অত বেশি জটিল কিছু আসবে না, এমনই দেবে যেগুলো হাতে হাতে তাড়াতাড়ি সলভ হয়ে যায়, ঠিক আছে। তো চলো এবার পরের পার্টে যাওয়া যাক। অন্য নিয়ম অনুসারে মানে গোল্ডেন রুল অনুযায়ী সমস্ত হিসাব খাতকে, অ্যাকাউন্টকে হিসাব নিকাশের জন্য কটা ভাগে ভাগ করা হয়েছে? 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? আমাদের রিয়াল, নমিনাল এবং পার্সোনাল। ব্রিটিশ রুল অনুযায়ী হিসাব খাতে যে শ্রেণীবিভাগ করা হয়েছে তার মধ্যে কোনটায় অন্তর্ভুক্ত নয়, কোনটা নেই? ব্যক্তিক হিসাব খাত, নামিক হিসাব খাত, সম্পত্তির হিসাব খাত নাকি দায়ের হিসাব খাত? আমাদের হবে দায়ের হিসাব খাত বা লাইবিলিটি অ্যাকাউন্ট বলে এরকম কিছু নেই। আধুনিক নিয়ম অনুসারে হিসাব খাতকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। এগুলো সব আমাদের বেসিক পার্টসে আলোচনা করা হয়েছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আধুনিক নিয়ম অনুসারে হিসাব খাতে যে শ্রেণীবিভাগ করা হয় তার মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটা? পার্সোনাল, ঠিক আছে। এটা আমেরিকান অ্যাপ্রোচ বা যেটা মডার্ন সেটাতে আমাদের পার্সোনাল থাকে না, কিন্তু ব্রিটিশ অ্যাপ্রোচ যেটা গোল্ডেন রুল সেখানে আমাদের এই 3টে থাকে কিন্তু দায়েরটা থাকে না। এটাই হলো বেসিক। এগুলো তোমাদের কি ক্লাসিফিকেশনটা তোমরা জানলে তোমরা ইজিলি বলতে পারবে, ঠিক আছে। সুবর্ণ নিয়ম অনুসারে স্টেশনারি অ্যাকাউন্ট গোল্ডেন রুল অনুযায়ী যে হিসাবের অন্তর্গত করা হয় ব্যক্তিক, খরচ, নামিক নাকি সম্পত্তি? এটা হলো একটা খরচের জন্য, ঠিক আছে, তার জন্য এটা আমাদের কি হয়ে যাবে? নামিক বা নমিনাল, ঠিক আছে। আধুনিক নিয়ম অনুসারে সেলস অ্যাকাউন্ট কোন হিসাব খাতের অন্তর্ভুক্ত? ঠিক আছে, আধুনিক নিয়ম মানে মডার্ন অ্যাপ্রোচ অনুযায়ী, ঠিক আছে। মূলধন হিসাব খাত, খরচের হিসাব খাত, রেভিনিউ নাকি দায়ের? সেলস করলে আমাদের কাছে কি হয়? টাকা আসছে, তার জন্য এটা হবে আমাদের রেভিনিউর হিসাব খাতে। উত্তোলন হিসাব খাত হলো একটি সম্পত্তি সংক্রান্ত, ব্যক্তিক, নামিক নাকি কোনোটাই নেই? এটা ব্যক্তিক, পার্সোনাল অ্যাকাউন্ট। ড্রয়িংস হলো আমাদের সবসময় একটা পার্সোনাল অ্যাকাউন্ট। মূলধন হিসাব খাত বা ক্যাপিটাল অ্যাকাউন্ট কোন হিসাব খাতের অন্তর্ভুক্ত? রিয়াল, পার্সোনাল, নমিনাল? এটা আমাদের কি? পার্সোনাল অ্যাকাউন্ট। ডেবিট শব্দটি যে শব্দ থেকে উৎপত্তি হয় তা হলো ডিআর ডট, ডেটার, ডেবিটার, ডেটার নাকি ডেবিটাম? ডেবিটাম থেকে উৎপন্ন হয়েছে। যে সুবর্ণ নিয়ম অনুসারে ব্যাংক হিসাব খাত মানে ব্যাংক অ্যাকাউন্ট কোন হিসাব খাতের অন্তর্গত? ব্যক্তিক, সম্পত্তি, অব্যক্তিক নাকি নামিক? ব্যাংক সবসময় আমাদের কি? পার্সোনাল অ্যাকাউন্ট। বিনিয়োগ হলো, ইনভেস্টমেন্ট হলো একটি ব্যয়, একটি আয়, একটি দায় নাকি একটি সম্পত্তি? ইনভেস্ট হলো আমাদের অ্যাসেট, ইনভেস্টমেন্ট। কেন এখন আমরা কিছু টাকা লাগালাম, করে একটা বাড়ি কিনলাম, কিছু কিনলাম, কিন্তু পরবর্তীকালে গিয়ে কি করব? আমরা সেখান থেকে কোনো সুবিধা পাবো, তার একটা ভ্যালু বাড়বে, তার জন্য অ্যাসেটের সংজ্ঞা বা সম্পত্তির সংজ্ঞাতে এটাই আছে। ভবিষ্যতে কোনো সুবিধা প্রদান করবে, আমি কোনো দায় মেটাতে পারবো, তার জন্য এটা একটা হবে আমাদের অ্যাসেট বা সম্পত্তি। বকেয়া মজুরি বা আউটস্ট্যান্ডিং মজুরি কোন হিসাব খাতের অন্তর্ভুক্ত? নমিনাল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট, পার্সোনাল? এটা হবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা হলো ইম্পর্টেন্ট খুব, এটা দেখে নেবে সবাই, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন হলো রেক্টিফিকেশন আলোচনা করেছিলাম তখন আমি তার আগে আউটস্ট্যান্ডিং ওয়েজেস এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম, বা স্পেসিফিক আমাদের একটা জার্নাল ছিল যেখানে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, অ্যাক্রুড ইনকাম এই সমস্ত জার্নাল নিয়ে আলোচনা করা হয়েছিল, অ্যাবনর্মাল লস, ব্যাড ডেট। তো সেখানে আমি আলোচনা করেছিলাম কেন এটাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়, এটা কিভাবে এটা জার্নাল করতে হয়, ঠিক আছে। তো সেইগুলো তোমরা সব ডেসক্রিপশন বক্সের যে অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট আছে সেম ওয়ানের একদম
প্রথম থেকে শেষ অবধি সব করা আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। সমস্ত খরচ ও ক্ষতি ডেবিট এবং সমস্ত আয় ও লাভ ক্রেডিট। সুবর্ণ নিয়মটি প্রযোজ্য হয়, সেটা কোন? এটা আমাদের নমিনাল অ্যাকাউন্ট বা নামিক হিসাব খাতে, ঠিক আছে। রেভিনিউ হিসাব খাত কোনটি? সেলস অ্যাকাউন্ট। আমেরিকান ধারণা অনুসারে, যেটা মডার্ন রুলসও বলা হয়ে থাকে, দায়ের পরিমাণ হ্রাস পেলে সংশ্লিষ্ট দায়ের হিসাব খাতকে কি করা হবে? ডেবিট করা হবে। দায় আমাদের লাইবিলিটি আমাদের কি হয়ে থাকে সবসময় ক্রেডিট, তাহলে কমে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? তার উল্টো, সেটা হবে আমাদের ডেবিট, তাহলে এখানে ডেবিট করা হবে। ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের আধুনিক নিয়ম অনুসারে রেভিনিউ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট হিসাব খাতকে কি করা হবে? ক্রেডিট করা হবে। কেন? সেলসকে আমাদের কি রেভিনিউ দ্বারা বোঝানো হচ্ছে, ঠিক আছে। কথার কথা, সেলস বাড়ছে তাহলে নেচার কি হয় থাকে? ক্রেডিট, তাহলে ইনক্রিজ হচ্ছে তাহলে ক্রেডিটই করবো, তার জন্য এটার অ্যান্সার হবে আমাদের ক্রেডিট। ওকে, দেখো যেটা জার্নালের পার্ট আছে সেগুলো তোমরা দেখতে পারবে, আমার যে প্লেলিস্ট করা আছে সেখানে প্রত্যেক কটা জার্নাল আলোচনা আছে, সেগুলো তোমাদের লজিক করেও করতে হবে। আমি বলছি যদি কেমন কি জার্নাল আসতে পারে, ঠিক আছে। লোন গিভেন টু এস সেনগুপ্ত 7,000 টাকা, এরকম দেখো একটা জার্নালের ঘর বানিয়ে দিয়ে দিয়েছে। এবার কি করতে হবে এখানে জার্নালে? বলছে হলো লোন অ্যাকাউন্ট টু ক্যাশ করবো নাকি এস সেনগুপ্ত অ্যাকাউন্ট লিখবো? আমাদের লোন টু এস সেনগুপ্ত অ্যাকাউন্ট। ওকে, চেক ইস্যুড টু সুপদা, ঠিক আছে, 1200 টাকা ইন ফুল সেটেলমেন্ট অফ 15,000। 1200 টাকা চেক ছিল, ঠিক আছে, ফুল সেটেলমেন্ট কত? 1500 টাকা। তার মানে কি 1500 টাকার জিনিস আমি 1200 টাকায় কমপ্লিট করে ফেলেছি। তার মানে কি সুদপ্তা এখন আমাদের সুপদা এখন কত? 1500 হলো, আর ব্যাংক থেকে আমার কত হলো? 1200, তাহলে 300 টাকা। তাহলে আমি কি পেলাম? 300 টাকা কি পেলাম? ডিসকাউন্ট আমি কি করলাম? অ্যালাউ করলাম নাকি রিসিভ করলাম? ডিসকাউন্ট আমরা রিসিভ করলাম, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে আমাদের বি এরটা। তারপরটা কি বলেছে? নিচে লেনদেনটি মন দিয়ে পড়ো এবং কোনটা ডেবিট হবে উল্লেখ করো। কি বলেছে? ব্যাংক চার্জ 100 টাকা, ঠিক আছে, ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট, ইন্টারেস্ট চার্জেস অ্যাকাউন্ট, তারপর বলছে কি নাথিং চার্জেস অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট। এটার অ্যান্সার আমাদের কি হবে? এটার অ্যান্সার আমাদের অবভিয়াসলি ব্যাংক চার্জেস অ্যাকাউন্টই হবে, ঠিক আছে, ব্যাংকের চার্জ বলেছে। বলছে গুডস গিফটেড এমপ্লয় স্টাইল 2000 টাকা। এবার দেখো কি বলেছে? গুডস, এই সব এন্ট্রি করানো আছে। গুডস গিফটেড, ঠিক আছে, এমপ্লয় স্টাইল, তাহলে স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট করেছে 200 টাকা। এবার গুডসকে কোন অ্যাকাউন্ট দ্বারা বোঝানো হয়ে থাকে? আমাদের পারচেজ অ্যাকাউন্ট দ্বারা বোঝানো হয়ে থাকে, তাহলে গুডস গিফটেড, তার মানে কি গুডস কমে গেল, ঠিক আছে, তার মানে পারচেজ অ্যাকাউন্টের নর্মাল নেচার কি হয়ে থাকে? ডেবিট। তাহলে আমাদের যখন কমে গেল তাহলে আমরা পারচেজ অ্যাকাউন্টকে কি করে দেবো? তখন ক্রেডিট করে দেবো। তাহলে এক্ষেত্রে আমাদের ক্রেডিট কি হয়ে যাবে? স্টাফ ওয়েলফেয়ার অ্যাকাউন্ট এক্সপেন্সেস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে। এখানে অ্যান্সারটা হবে ডি এরটা। সবসময় মনে রাখবে, কোনো চ্যারিটিতে আমাদের যদি গুডস দিয়ে দেওয়া হলো, তাহলে চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট, খরচা চ্যারিটি যতই আমরা করছি দান ধর্ম, আমাদের বিজনেসের জন্য এক্সপেন্স টু পারচেজ অ্যাকাউন্ট, তখন পারচেজ অ্যাকাউন্ট আমাদের কি হয়ে থাকে? ক্রেডিট হয়ে থাকে। এই ক্ষেত্রে আমাদের পারচেজ তখন তার জন্য ক্রেডিট হয়ে থাকে। নর্মালি আমাদের কি হয়ে থাকে? পারচেজ অ্যাকাউন্ট সাধারণত ডেবিট হয়ে থাকে, কিন্তু এই সব কারণের জন্য আমাদের পারচেজ ক্রেডিট হয়ে থাকে। বুঝতে পারলাম? ব্যাপারটা কি বলেছে ন্যারেশন থেকে বলো। তো বলছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে এত টাকা, এখানে মিডিলে গ্যাপে কত ডেবিট হবে, আর এখানে তো বলে দিয়েছে। দেখো লেখা আছে বিং ক্যাশ রিসিভড এন্ড ডিসকাউন্ট অ্যালাউড, তার মানে কি ডিসকাউন্ট অ্যালাউড করা হচ্ছে, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট হবে। এটা ডিসকাউন্ট অ্যালাউড কি? আমাদের ডিসকাউন্ট অ্যালাউড আমাদের এটা খরচাই বলতে পারি বিজনেসের জন্য। আমি ডিসকাউন্ট অ্যালাউড করে দেবো, কার কাছে 100 টাকা পেতাম ও আমাকে 80 টাকা দিল, তো 20 টাকা আমি কি করলাম? ডিসকাউন্ট অ্যালাউ করলাম, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? ডিসকাউন্ট অ্যালাউড এখন আমাদের ডেবিট হবে, তাহলে এক্ষেত্রে হবে সি, ঠিক আছে। তো জার্নাল তো এমনি আমাদের যেগুলো বলছি ডেবিট ক্রেডিট কি আছে এগুলো তো আসবে, কিন্তু জার্নালে এরকম টাইপের এই ফরম্যাটটা বললাম, এই ফরম্যাটকে ফলো করতে পারে। অনেক সময় ডাইরেক্ট জার্নাল লেখা থাকবে, সেগুলো তোমরা ঠিক করতে হবে। আলটিমেটলি কি তোমাদের ডেবিট ক্রেডিটের রুলস এবং জার্নালের রুলস এগুলো খুব ভালো করে জানতে হবে। এবার যদি যাদের অসুবিধা আছে জানার জন্য, কিছু জানতে চাও আরো ভালো করে, তারা হলো আমাদের প্লেলিস্টে গিয়ে চেক করে ভালো করে দেখো। এর জন্য বারবার বলছি সেখানে প্রত্যেকটা ধরে ধরে বলা আছে, ঠিক আছে। তোমরা এখন থেকেও যদি কারোর কিছু অসুবিধা আছে ভিডিওগুলো যদি দেখতে থাকো তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। List price is 5,000, trade discount allowed 20% will be dash and cash discount 5% will be কত? আমাদের দেখো এটা ট্রেড ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্টের থেকে হিসাবে আছে, বলছে লিস্ট আমাদের ট্রেড ডিসকাউন্ট থেকে ক্যাশ ডিসকাউন্ট এই পার্টটা থেকে আছে, এগুলোও করানো আছে, সেটা চেক করতেও পারো। কি বলেছে? 20%, কত? 20%, তার মানে মনে রাখবে সবার প্রথমে কি হয়? ট্রেড ডিসকাউন্ট বাদ যায়, ঠিক আছে, তারপর যেই টাকাটা আসবে সেখান থেকে আমাদের কি হয়? ক্যাশ ডিসকাউন্ট বাদ যায়, ঠিক আছে, সবসময় এই কথাটা মনে রাখবে। এবং আমাদের জিএসটির পার্টেও বলেছিলাম যে স্পেশাল পারপাস বুক, এখানে রিসেন্ট সবে ভিডিওটা, সেখানে কি ট্রেড ডিসকাউন্ট বাদ দিয়ে তারপর আমরা জিএসটি অ্যাড করি, সেরকমই প্রথমে ট্রেড ডিসকাউন্ট তারপর ক্যাশ ডিসকাউন্ট, তাহলে 5,000, ঠিক আছে। এবার তোমাদের ক্যালকুলেটারতে ইউজ করতে দেবে না, তাহলে 5,000 20% কত? তাহলে 5,000 আছে তার 20%, ঠিক আছে। এমনি কাটাকুটি করেও করতে পারো, কিন্তু মুখে মুখে করলে আমরা খুব ইজিলি বুঝতে পেরে যাই। এখানে শূন্য শূন্য কেটে গেল, শূন্য কত? 1,000 টাকা, তাহলে 1,000 টাকা বাদ গেল, তাহলে এখানে কত রইলো? এই পার্টটার মধ্যে কত রইলো? 4,000 টাকা রইলো এখন, ঠিক আছে। আবার কত বলছে? 5% ক্যাশ ডিসকাউন্ট, তাহলে কোনটার উপর হবে? 5,000-এর উপর হবে নাকি হলো আমাদের কিসের উপর হবে? এটা আমাদের হবে এই 4,000-এর উপর হবে, এই ব্যালেন্সটার উপর হবে। তাহলে 5% কত? 4×5 = 20, মানে 200 টাকা, ঠিক আছে। 200 টাকা বাদ গেল, তাহলে এখন কত আলটিমেট ব্যালেন্স হবে? 3,000। তাহলে এইদিকে 200 এদিকে 1,000, তাহলে 1,000 আর 200 কোথায় আছে? সি এরটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে আমাদের কি? 1,000। আমি এটা লাল কালি দিয়ে করি, এখন সব লাল কালি দিয়ে করছিলাম বলে 1,000 এবং 200, ঠিক আছে। প্রথমে ট্রেড ডিসকাউন্ট, তারপর আমাদের ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ পেড টু সঞ্জয় ক্রেডিটার অফ 15,600 ইন ফুল সেটেলমেন্ট অফিস অ্যাকাউন্ট 16,000, তাহলে 16,000 টাকার জিনিস 15,600-তে মিটিয়ে দিয়েছি। আমাদের কাছে কত? আমরা ডিসকাউন্ট পেলাম, রিসিভ করলাম 400 টাকা, ডিসকাউন্ট রিসিভ করেছি, ঠিক আছে। কি বলছে? ক্রেডিটেড টু ড্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ড্যাশ অ্যাকাউন্ট, তাহলে এটার হলো জার্নাল কি হবে? তাহলে আমি ক্রেডিটারকে মেটাচ্ছি, তার মানে এখানে সঞ্জয় অ্যাকাউন্ট ক্রেডিটার ছিল, ক্রেডিট হয় তাকে হাঁটাচ্ছি, তাহলে কত ডেবিট করে দেবো তাকে? কত তার কাছে পাওনা কত ছিল? ফুল সেটেলমেন্ট কত বলেছিল?
16,000 টাকা। তাহলে 16,000 টাকা পাওনা তাকে হাঁটাচ্ছি। আমার ব্যাংক থেকে কত বেরোচ্ছে বা ক্যাশ কত বেরোচ্ছে, টু ক্যাশ অ্যাকাউন্ট কত বেরিয়ে যাচ্ছে আমার কাছ থেকে, 15,600 টাকা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি হলো ডিসকাউন্ট রিসিভ কত করছি, ডিসকাউন্ট রিসিভ করছি আমি, এর ডিফারেন্সটা কত, 400 টাকা। তার মানে এইটা হলো আমাদের জার্নালটা হবে। তাহলে ক্রেডিট কাকে করবো, ক্যাশ অ্যাকাউন্ট আর ডিসকাউন্ট রিসিভকে? তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট আর ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে আমাদের এ, ক্যাশ অ্যান্ড ডিসকাউন্ট রিসিভ। বলছে রিসিভড এ চেক ফর আলোক আর ডেটার অফ 18,700 ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট 19,000 ডেবিটেড টু ড্যাশ অ্যাকাউন্ট অ্যান্ড ড্যাশ অ্যাকাউন্ট। তার মানে এক্ষেত্রে কি ডিসকাউন্ট অ্যালাউ করলাম, 300 টাকা কম নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে, ডেটারকে হাঁটাচ্ছি, ডেটার তো নর্মাল ডেবিট হয়, তাহলে একে কি হাঁটাচ্ছি বলে ক্রেডিট করে দেবো টু আলোক অ্যাকাউন্ট। কত দিয়ে আমি ক্রেডিট করবো, 19,000 টাকা। ডেবিট কত করবো, 18,700 টাকা আমার ব্যাংক থেকে চলে আসে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো 18,700। ঠিক আছে, আর হলো ডিসকাউন্ট, ডিসকাউন্ট এখানে অ্যালাউ কত করলাম, এখানে ডিসকাউন্ট অ্যালাউ করলাম 300 টাকা। ঠিক আছে, তাহলে হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট আমাদের কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ওকে, বলেছে বাড়ির ব্যবহৃত আসবাবপত্র কারবারে ব্যবহার করার ড্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং ড্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করা হবে। তাই প্রথম কথা কারবারে ব্যবহার করা হচ্ছে, তার মানে এটা কি, প্রথম কথা ক্যাপিটাল ইনভলভ থাকবে, ক্যাপিটাল তো আমাদের ক্রেডিট হবে। এবং আমাদের কি হবে, আমাদের যখন বিজনেস স্টার্ট করি তখন ক্যাশ নিয়ে স্টার্ট করলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, বাড়ির ব্যবহৃত, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করবো এবং ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। ঠিক আছে, কি বলছে, মিস্টার সুনির্মল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 60,000 টাকা, ফার্নিচার এত, তাহলে এটা এন্ট্রিটা কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেটা এখনই করলাম, কত 60,000 টাকা, এবং হলো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত করবো 10,000 টাকা টু ক্যাপিটাল অ্যাকাউন্ট কত করবো 70,000, এদের যোগফলটা। ঠিক আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এখানে 6,000 লিখে এটা 60,000, 60,000 10,000 হবে। ঠিক আছে, এটা হবে 60,000, এক্ষেত্রে হবে 10,000, এটা আমাদের কি হয়ে যাবে 70,000 টাকা। ঠিক আছে, নিচের তথ্যগুলি সত্য বা মিথ্যে লিখতে বলছে। সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে অ্যাসেট অ্যাকাউন্টকে ডেবিট করা হয়, ঠিক। ঠিক আছে, দায়ের পরিমাণ হ্রাস পেলে লাইবিলিটি অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, ভুল, কেন দায়ের পরিমাণ হ্রাস পেলে আমাদের ডেবিট করা হয় লাইবিলিটিকে। মূলধনের পরিমাণ হ্রাস পেলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, ভুল, মূলধনের পরিমাণ হ্রাস পেলে ডেবিট করা হয়। সম্পত্তির অবসরের ক্ষেত্রে অ্যাসেট অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়, ঠিক। তার মানে এ আর ডি ঠিক, বি সি ভুল, তাহলে এ আর ডি ঠিক। তাহলে এ আর ডি কোনটাতে আছে, এ সত্য এবং ডি সত্য এইটা, আর বি আর সি ভুল, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে সি এরটা। তো জাবেদা বলছে সত্য বলতে, জাবেদার সংক্ষিপ্ত বিবরণীর প্রয়োজন হয় না, জাবেদার খতিয়ানে পৃষ্ঠা নাম্বার লিখে রাখতে হয়, জাবেদার ডেবিট ও ক্রেডিটের অঙ্ক পরিমাণ সর্বদা সমান হবে, জাবেদাকে সরাসরি রেওয়া মিল প্রস্তুত করা যায়। ঠিক আছে, এ বি সি ডি, এক্ষেত্রে হবে ডি, এখানে এটা হবে এরটা মিথ্যে, বি এরটা সত্য, সি সত্য, ডি মিথ্যে। কেন, আমাদের রেওয়া মিল মানে ট্রায়াল ব্যালেন্স বানাতে গেলে আগে লিজার বানিয়ে তারপর ট্রায়াল ব্যালেন্সে যেতে হয়। তারপর হচ্ছে নিজের সংক্ষিপ্ত ন্যারেশনগুলি পরে সত্য বা মিথ্যা হলো। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিং বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, ঠিক আছে। মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, বিং মেশিনারি ডেপ্রিসিয়েটেড, এটা হলো ভুল আছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন কি সব ভুলভাল আছে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বিং বিল্ডিং ম্যাটেরিয়াল পারচেজ, এটা হলো আমাদের ভুল আছে। ঠিক আছে, চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ, বিং গুডস গিভেন অ্যাজ চ্যারিটি, তাহলে এই ক্ষেত্রে আমাদের বিয়েরটা হবে একটা সত্য, ঠিক আছে, 2, 3 মিথ্যে এবং 4টা সত্য। ঠিক আছে, এটা আমি বললাম। ঠিক আছে, হয়ে গেল। তারপর এটা কি হচ্ছে, ব্যবসায়িক বার্তা দেওয়া হয়, ঠিক আছে, নগদ ও ধারে উভয় লেনদেনেই। ঠিক আছে, এগুলো পণ্য বিক্রয়ের সময় ক্রেতাকে পণ্যের বিবরণী, মূল্য ইত্যাদি উল্লেখ করে যে প্রমাণপত্র দেওয়া হয় তাকে বলা হয় চালান। ঠিক আছে, ক্রেতার কাছ থেকে পণ্য ফেরত হলে বিক্রেতার কাছে যে প্রমাণপত্র পাঠিয়ে দেয় তাকে আমাদের বলা হয় তাকে পাওনা লিপি। বিশেষ জাবেদাকে ক ভাগে ভাগ করা যায়, 8 ভাগে ভাগ করা যায়। ওকে, এগুলো আমাদের স্পেশাল পারপাস বুকেই সমস্ত বলা আছে। বহির্মুখ ও চালান বই হলো আমাদের কি, বিক্রয় বইকে বলা হয়ে থাকে। ঠিক আছে, সম্পত্তি ধারে ক্রয় করা হলে যে বইয়ের মধ্যে লেখা হয় সেটা আমাদের কি, প্রকৃত জাবেদা বা জার্নাল প্রপার। ঠিক আছে, ক্রয় বই হলো প্রকৃতপক্ষে এটা একটা জাবেদা। ঠিক আছে, অন্তর্মুখী চালান বই কোন বইকে বলা হয়ে থাকে, আমাদের ক্রয় বইকে বলা হয়ে থাকে। বিক্রয়ের বইয়ে যে লেনদেনটি লেখা হয়ে থাকে সেটা ধারে 2,000 টাকার পণ্য বিক্রয়। ঠিক আছে, প্রারম্ভিক দাখিলা কোন জাবেদায় লেখা হয়ে থাকে, প্রকৃত জাবেদায় লেখা হয়ে থাকে। দৈনন্দিন বই বা জাবেদাকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। ক্রয় বইয়ের কোন ধরনের লেনদেনগুলিকে লিপিবদ্ধ করা হয়, ধারে পণ্য বিক্রয় মানে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় বিক্রয় হলে কোন প্রাথমিক বইয়ে লেখা হয়ে থাকে, বহির্মুখী চালান বই। ঠিক আছে, ধারে বিক্রিত পণ্য ফেরত এলে কোন প্রাথমিক বইকে লিখতে হয়, এটা হলো বিক্রয় ফেরত বই হবে আমাদের অ্যান্সার। অগ্রিম দাখিলা কখন করতে হয়, হিসাবকালের শেষে। স্থানান্তরের দাখিলা কোন প্রাথমিক বইয়ে লেখা হয়ে থাকে, প্রকৃত জাবেদাতে। মিলকরণের দাখিলা কখন করা হয়, হিসাবকালের শেষে। ঠিক আছে, তারপর কি বলেছে, একটি হিসাবকালের বিক্রয় ফেরত বইয়ের যোগফল খতিয়ানে দাখিলা করা বিক্রয় ফেরত হিসাব খাতে ডেবিট দিকে, তাহলে এটা অ্যান্সার হবে সি এরটা। কোনো সম্পত্তি ধারে কেনা হলে তা কোথায় লেখা হবে, ঠিক আছে, এটা হবে সাধারণ জাবেদা। নিচের কোনটি বিশেষ উদ্দেশ্যের বই, ক্রয়ের হিসাব খাত। নিচের কোন বিষয়গুলি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়, এটা হবে বি এবং ডি। ঠিক আছে, নগদান বই এবং ক্রয় ফেরত বই। ওকে, তারপর আমাদের কি আছে, নিচের কোন বিষয়গুলি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত, বি এবং সি। ভুল সংশোধনের দাখিলা এবং স্থানান্তর মানে জার্নাল প্রপারের কথা বলা হচ্ছে। স্তম্ভ মেলা ওই পার্টটা দেখে নেবে, এখান থেকে এটা অ্যান্সার হবে বি এরটা। ঠিক আছে, যেগুলো অ্যান্সার হয় ফাটাফাট আমি বলে দিচ্ছি, আর তারপরে এটা হবে সি এরটা। ঠিক আছে, তোমরা মিলিয়ে দেখে নেবে।
এগুলো সব বলাই আছে এখানে। তারপর আমাদের তারপর কি হচ্ছে বিবৃতি, যে সকল লেনদেন প্রাথমিকভাবে কোনো বিশেষ জাবেদা লিপিবদ্ধ করা হয় যায় না, সেগুলি প্রাথমিক যে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে আমাদের কি বলছে, প্রকৃত জাবেদা। কারণ প্রারম্ভিক দাখেলা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত বিষয় না। তাহলে এখানে দুটোই ঠিক আছে, ঠিক আছে। তোমরা স্পেশাল পারপাস বুকটা দেখে আসলে তাহলে এগুলো বুঝতে পেরে যাবে। এ এবং আর উভয় সঠিক। রামকে 2000 টাকার পণ্য ধারে বিক্রয় করা হয়েছে, ভুলবশত রহিমকে ডেবিট করা হয়ে গেছে। এটা কি বেদাখিলার ভুল, একদম ইজি। এই একদিকে ভুলগুলি রেওয়ামিলে প্রস্তুত পূর্বে যার মাধ্যমে সংশোধন করা হয় তা হলো খতিয়ানের হিসাব। 100 টাকা দ্রব্য দান হিসাবে প্রদান করা হলে কোন হিসাবকে ক্রেডিট করা হয়? দান হিসাবে দিয়ে দিলাম, পারচেসকে ক্রেডিট করে দেওয়া, চ্যারিটি টু ক্রয় মানে চ্যারিটি টু পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে। এখনই বলে আসলাম আগের পার্টটাতে। 5000 টাকার মূল্যের বিক্রয়কে ভুলবশত বিক্রয় হিসাবে 500 টাকা লেখা হলো, আবার 5000 টাকার মূল্যে ক্রয়কে ভুলবশত ক্রয়তে 500। তাহলে এক্ষেত্রে কি হলো, দুটো ভুল হলো, কম্পেনসেট করে গেল, দিয়ে কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা তার মানে আমাদের পরিপূরক ভুল। বাড়ি মেরামতির খরচ বিল্ডিং হিসাব খাতে ডেবিট করা হয়েছে, ঠিক আছে। এটা যে ভুলের উদাহরণ, ছাড়ের ভুল, লিখনের ভুল, নীতিগত, এটা নীতিগত, ঠিক আছে। এরার অফ প্রিন্সিপাল, বিক্রয় হিসাবে জের মানে ব্যালেন্স নির্ণয় 2000 টাকা বেশি যোগ করা হয়ে গিয়ে থাকলে কি না, ছাড়ের ভুল, একদিকের ভুল, বেদেখিলার ভুল, নাকি দুই দিকে, এটা একদিকে, ওয়ান সাইডেড এরর। যন্ত্রপাতি মেরামতের খরচ যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে, এটা যে ভুলের উদাহরণ, লিখনের ভুল নীতিগত নাকি ছাড়ের, এটা নীতিগত। এইটা হলো আমাদের কি প্রিন্সিপালের এরর, ঠিক আছে। 10,000 টাকা মেশিনারি ক্রয় করা হলে কিন্তু ভুল করে তা ক্রয় বইতে লিপিবদ্ধ করা হয়ে গেছে, পারছে মানে মেশিনারি ক্রয় করছি পারছে, তাহলে এটা আমাদের কি ছাড়ের ভুল, নীতিগত, সব এগুলো আমাদের কি নীতিগত ভুল। ক্রয় হিসাবে যে নির্ণয় করতে 5,000 টাকা বেশি যোগ করা হয়ে থাকলে ভুল সংশোধন ক্ষেত্রে যে হিসাব খাতটি ডেবিট করা হবে, দেখো এটা ভালো করে বোঝো। ক্রয় হিসাবে যে নির্ণয়ের ক্ষেত্রে 5,000 টাকা মানে ক্রয় হিসাব মানে পারচেস অ্যাকাউন্টে আমরা যখন ব্যালেন্স বার করছিলাম আরো 5,000 টাকা এক্সট্রা অ্যাড করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে ভুল সংশোধন করতে পারছে, তাহলে পারচেস অ্যাকাউন্টকে আমি কি করেছি, ক্রয় হিসাব, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করলাম, যে 5,000 টাকা বেশি যোগ করে দিয়েছি, ঠিক আছে। তাহলে ভুল সংশোধনের ক্ষেত্রে যে হিসাব খাতকে আমরা ডেবিট করবো, তাহলে পারচেস অ্যাকাউন্টকে প্রথমে তো কমাতে হবে, টু পারচেস হবে। আমরা এখানে কি করব, এখানে আমরা মানে টু পারচেজ অ্যাকাউন্ট তো করবো 5,000 টাকা, তাহলে এই ক্ষেত্রে কি লিখবো, এই ক্ষেত্রে আমরা লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট বা অনিশ্চিত হিসাব, ঠিক আছে। এইগুলো সব আমাদের করা আছে, এগুলো সব আমাদের করা আছে হলো রেক্টিফিকেশনের পার্টে, ঠিক আছে। যন্ত্রপাতি মেরামতের খরচ যন্ত্রপাতি হিসাব খাতে ডেবিট করা হয়েছে, এটা যে ভুলের উদাহরণ, এটাও আমাদের নীতিগত ভুলেরই উদাহরণ, ঠিক আছে। আসবাবপত্র কেনার খরচ ক্রয় হিসাবে নথিভুক্ত করা হয়েছে, এইটাও সেম নীতিগত, যেগুলো ইয়ারের আছে না সেগুলোতে আমি বেশি ফোকাস করেছি, তার জন্য এই কোশ্চেন্সগুলো আমি এখানে এনেছি, ওকে। নিচের কোন ভুলটি রেওয়া মিলকে প্রভাবিত করে না রেওয়া মিলকে মানে ট্রায়াল ব্যালেন্স। নীতিগত ভুল, নিচের ভুলটি সঠিক ভুল সংশোধনের দাখিলাটি নির্বাচন করো। সেভ ডে বুক ওয়াজ ওভার কাস্টেড বাই 300 টাকা, এই সমস্ত ভিডিও করা আছে, এগুলো তোমরা অনেকেই খুব ভালোবাসা দিয়েছিলে, তো সেইগুলো তোমরা চেক করতে পারো, সেখানে প্রচুর কমেন্ট ছিল যে খুব ভালো করে বুঝতে পেরেছি। তাহলে সেলসের আমাদের বলে দিয়েছিলাম ওই ভিডিওগুলোতে, সেলসের নিচে আমাদের ক্রেডিট হয়, ওভারকাস্ট মানে কি বেশি হয়ে গেছে 300 টাকা, তাহলে সেলসকে কমাতে হবে, তাহলে টু সেলস অ্যাকাউন্ট আমাদের হয়ে থাকবে নর্মালি, তাহলে কমাতে হবে, তাহলে আমরা কি করবো, সেলসকে ডেবিট করে দেবো, ঠিক আছে। সেলস অ্যাকাউন্ট ডেবিট করে দেবো 300 টাকা দিয়ে, এবার কিছুতে ক্রেডিট করতে হবে, তখন আমরা কি করে থাকি, তো সাসপেন্স অ্যাকাউন্ট। এবার এই সাসপেন্স অ্যাকাউন্ট লেখাটা না তোমাদের হলে এই সেমে নেই, সেটা হলো ট্রায়াল ব্যালেন্স বানানোর পর আছে, এটা তো আমাদের ট্রায়াল ব্যালেন্স বানানোর আগের হলো রেক্টিফিকেশন, তার জন্য এখানে নর্মাল আমরা কি বলে দিই, সেলস অ্যাকাউন্টকে খালি 300 টাকা দিয়ে ডেবিট করা হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে বি, সেলস অ্যাকাউন্টকে 300 টাকা দিয়ে ডেবিট। ওভারকাস্ট মানে কি বৃদ্ধি করে দেওয়া, তাহলে কি করতে হবে, কমাতে হবে, বুঝতে পেরেছো। তারপর পারচেজ ডে বুক ওয়াজ আন্ডার কাজ, তাহলে পারচেজ অ্যাকাউন্টের ব্যালেন্স আমাদের কি হয়ে থাকে, আমাদের ডেবিট হয়ে থাকে, কমে আছে, তাহলে বৃদ্ধি করতে হবে, তার মানে কি আরো ডেবিট করতে হবে, তাহলে 450 টাকা দিয়ে ডেবিট করা হবে পারচেজ অ্যাকাউন্টকে। তারপর কি বলেছে, যখন আমরা কোনো জিনিস বিক্রি করি তখন আমাদের কাছে কি জিনিস বেরিয়ে যায়, ওকে, তার মানে কেউ রিটার্ন দিই তাহলে আমার কাছে হয়, তাহলে রিটার্ন ইনওয়ার্ড হয়ে থাকে, ঠিক আছে, যেগুলো জার্নাল পার্টে বলা আছে। তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে কি, সেলস করলে তারপর তোমাদের রিটার্ন আসলে সেটাকে রিটার্ন ইনওয়ার্ড বলে, তাহলে সেলসের নেচার কি হয়ে থাকে, ক্রেডিট, তাহলে রিটার্ন ইনওয়ার্ড মানে উল্টো হবে ডেবিট। কি হচ্ছে, আন্ডারকাস্ট 650 মানে কমে আসে, তাহলে কি একে বৃদ্ধি করতে গেলে আমাদের কি করতে হবে, আরো আমাদের ডেবিট করতে হবে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্টকে 650 টাকা দিয়ে আমাদের কি করবো, নর্মাল অ্যাকাউন্ট এটা নেচারও কি হয়ে থাকে ডেবিট, তাহলে বৃদ্ধি করতে গেলে কমে আছে, তাহলে এখানে কি করতে হবে, সিএরটা করতে হবে, আমাদের আরো 650 টাকা দিয়ে ডেবিট করতে হবে। তারপর এটা কি বলছে, নিচে শূন্যস্থান পূরণের সঠিক বিকল্প উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে বলছে ড্যাশ সঞ্চিতি থেকে লভ্যাংশ বন্টন করা যায়, কিন্তু সঞ্চিতি থেকে লভ্যাংশ বন্টন করা যায় না, তাহলে এটার অ্যান্সার হবে মুনাফা জাতীয় সঞ্চিতি থেকে লভ্যাংশ বন্টন করা যায়, মূলধন জাতীয় থেকে বন্টন করা যায়। এবার দেখো তারপর ড্যাশ হলো মুনাফার ছাড়, তার মানে প্রতিষ্ঠানের নিট লাভকে ইচ্ছাকৃতভাবে কম দেখাতে ড্যাশ সঞ্চিতি সৃষ্টি করা হয়, গুপ্ত সঞ্চিতি সৃষ্টি করা হয়, ঠিক আছে। স্তম্ভগুলো আছে এগুলো তোমরা একবার দেখে নাও, ঠিক আছে, এই স্তম্ভগুলো তোমাদেরকে ম্যাচ করা, ঠিক আছে, এখান থেকে তোমরা নিজেদের মতো করে দেখে নেবে যে কোনটা কি আছে, ঠিক আছে। তারপরটা এবার যাওয়া যাক, তো বলছে হুন্ডি যিনি তৈরি করেন তিনি হলেন হুন্ডি
লেখক। প্রত্যুত্তরপত্র যিনি লেখেন তিনি হলে প্রতিশ্রুতি দাতা। বাহ্যিক হুন্ডিতে সর্বাধিক পক্ষ থাকে 3 জন, প্রত্যুত্তরপত্রে পক্ষ থাকে 2 জন। বাহ্যিক হুন্ডিতে স্বীকৃতি দেন হুন্ডি গ্রাহক। মেয়াদ পূর্তিতে একটি হুন্ডি পরিশোধ করে হুন্ডি গ্রাহক। যে ব্যক্তি হুন্ডির উল্লেখিত অর্থ পেয়ে থাকেন তাকে বলে হুন্ডি প্রাপক। বাণিজ্যিক হুন্ডিতে তারিখ অন্তে কথাটি উল্লেখ থাকলে হুন্ডিটির মেয়াদ পূর্তি হয় হুন্ডি স্বীকৃত হওয়ার তারিখ থেকে হুন্ডির বর্ণিত নির্দিষ্ট সময় অতিরিক্ত 3 দিন পর। ঠিক আছে, মানে এটাকে আমরা ডেজ অফ গ্রেস বলা হয়ে থাকে, যতটা তারিখ তারপরে প্লাস 3 দিন। হুন্ডির মেয়াদ পূর্তির ক্ষেত্রে রেয়াতি দিন বা ডেজ অফ গ্রেস কদিন যোগ করা হয়? 3 দিন। হুন্ডির মেয়াদ পূর্তির তারিখে রবিবার বা সাধারণ ছুটির দিন হলে হুন্ডির অর্থ প্রদায় হবে মেয়াদ পূর্তির আগের দিন। 5 এপ্রিল 2021 3 মাসের জন্য যদি হুন্ডি রচনা করে, দেখো 5 এপ্রিল আছে, ঠিক আছে, 3 মাসের জন্য আমাদের রচনা করা হয়েছে, তাহলে এক্ষেত্রে 3 মাস প্লাস 3 দিন, ঠিক আছে, 8 জুলাই হচ্ছে। 8 মে 4 মাসের জন্য লেখা হলে এটা হিসাব করে নেবে। এবং তোমরা যদি বিলস অফ এক্সচেঞ্জের পুরো প্লে লিস্ট চাও সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে বিলস অফ এক্সচেঞ্জ একদম প্রথম থেকে শেষ ডিউ ডেট ক্যালকুলেশন, কনসেপ্ট, তারপর সামস সবকিছু বলা আছে, যেটা তোমরা এই ফার্স্ট সেমের জন্য দেখতে পারো। ঠিক আছে, তারপর এখানে পরপর আছে ডিউ ডেট গুলো, এগুলো সবাই একবার করে দেখে নাও। তারপর হচ্ছে দাবি মাত্র দেয় হুন্ডি বলতে কি বোঝায়? হুন্ডির অর্থ দাবি করা মাত্র প্রদেয়। খ্যাত হুন্ডি লেখক প্রামাণ্যক দ্বারা নথিভুক্ত করা কি বলে? হুন্ডি নিকরাই। মানে ডিসঅনার কোনো বিলকে নোটারি পাবলিক দ্বারা লেখা করালে সেটার জন্য কি বলে? সেই খরচটাকে বলে নোটিং চার্জেস। ঠিক আছে, তারপরটা বলছে হুন্ডি ধারক লেখা প্রমাণকের কাছ থেকে হুন্ডি প্রত্যাখ্যানের জন্য শংসাপত্র না দেখে বলে হুন্ডি স্বীকারাই। যে ব্যক্তি হুন্ডির পৃষ্ঠাঙ্কন করে তার সত্ত্ব অন্যকে প্রদান করে তাকে কি বলা হয়? সত্তান্তরকারী। একটা 2 লাখ টাকার হুন্ডি আছে, মানে একটা 2 লাখ টাকার বিল আছে 10/2/2013 তারিখে 12% হারে ব্যাংকে ডিসকাউন্ট করা হলো। হুন্ডিটি কাটা হয়েছিল 7/1/2013। হুন্ডিটির মেয়াদ পূর্তির দিন ছিল 10টা। তার মানে এক্ষেত্রে হবে কি 2 লাখ টাকার আছে 12%। এবার সময়টা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে কি 7 তারিখে হুন্ডিটা বানানো হয়েছিল, 10 তারিখে ভাঙিয়ে নিয়েছে এবং 10/4 মানে 10 ফেব্রুয়ারিতে ভাঙিয়ে নিয়েছে এবং 10/4 হলো ম্যাচুরিটি হতো। তাহলে কবে ভাঙিয়েছে? 10 ভাঙিয়ে নিয়েছে। ঠিক আছে, টোটাল ডেজটা ক্যালকুলেট করতে হবে 7 থেকে এই 10/4 অব্দি, 93 দিন। এবার কবে ভাঙিয়েছে সেই ডেটটা ক্যালকুলেট করতে হবে, 33 দিন। এবার এখান থেকে বাদ দিলাম 60 দিন হলো। তারপর 60 দিন আছে, তার জন্য 365 করতে হবে বাই করে। এবার ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি 4000 টাকা আসছে। ঠিক আছে, 3,900 কত টাকা, তাই এখানে অ্যান্সারটা হবে 4000। ঠিক আছে, তার জন্য তোমরা যারা এই সমস্ত ক্যালকুলেশন ইত্যাদি সেগুলো স্পেসিফিক বিলস অফ এক্সচেঞ্জের ভিডিও দেখতে পারো। এই জার্নাল, বিলস অফ এক্সচেঞ্জ এগুলো সামস টাইপের আছে, এগুলো তো একটা করে এমসিকিউ সলভ করলে হবে না, এগুলো কনসেপ্ট থাকতে হবে, যে ধরনের এমসিকিউ আসবে সেইভাবে সলভ করে যাবে। তারপর এটাও বলে যে 2 মাসের জন্য রচনা করে, এটা দেখে নেবে হিসাব মতো। ঠিক আছে, হুন্ডি প্রত্যেকে নিক্রয় খরচের দায় বহন করে কি? ড্রয়িং। বিমলের কাছ থেকে প্রাপ্ত হুন্ডি অমল তার পাওনা শোধ করে তার পাওনাদার শ্যামলকে হস্তান্তর করেছে। তাহলে এই ক্ষেত্রে কি বিমল অ্যাকাউন্টকে ডেবিট করবো আর শ্যামল অ্যাকাউন্টকে ক্রেডিট করবো। হুন্ডি যদি প্রত্যাখ্যান হয়ে যায়, প্রত্যাখ্যান হলে এটা বলে দিয়েছি, যদি ডিসঅনার হয়ে যায় তখন প্রত্যেক কটা টাইপের থাকে যার কাছ থেকে টাকা নেবো এবং যাকে টাকা দেবো। টাকা হলো আমি দিতে হবে কাকে? শ্যামলকে, এবং টাকাটা নেবো কাছে বিমলের কাছে। বিমল এখন ডেবিট টু শ্যামল। ঠিক আছে, তবে মিস্টার এক্স 1/1/15 এত তারিখে 3 মাসের হুন্ডি কাটলে এটা তো হিসাব মতো এরকম। তো 10 চান্ত দেও মানে আফটার সাইট, যে দিন থেকে শুরু যবে অ্যাকসেপ্টেন্স করে, মানে যবে হুন্ডি স্বীকৃতির তারিখ। ঠিক আছে, এইগুলো আমাদের কি ছিল? বিলস অফ এক্সচেঞ্জের হলো এমসিকিউস গুলো। আর যতগুলো এমসিকিউ তোমাদের প্রত্যেক কটা চ্যাপ্টারে, মানে সেকেন্ড পার্ট এটা আমাদের হলো। আগের পার্টে আমরা জিএসটি অব্দি হয়ে গেছিল। ঠিক আছে, জিএসটির পর থেকে মানে সোর্স অফ ট্রানজাকশন, মানে লেনদেনের উৎসপত্র থেকে পুরো বিলস অফ এক্সচেঞ্জ অব্দি এরকম টাইপের তোমাদের এমসিকিউ আসবে। আর দেখো যেই সমস্ত সামসের যে চ্যাপ্টার্স গুলো আছে, বিলস অফ এক্সচেঞ্জ, জার্নাল, যেগুলো অঙ্ক করে বুঝে লজিক্যালি অ্যান্সার করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও কিছু যদি বুঝতে অসুবিধা হয়, এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটাকে শেয়ার করো। শেয়ার করলে তাহলে আমি আরো মোটিভেশন পাবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।